যখন শওকত মোল্লা ভাঙড়ে আসবে, সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙড়ের কে, ভাঙড়ে কি করতে আসছো, উত্তর দিতে পারবে তো তৃণমূল? প্রথম কথা, আসেনি বাইরে থেকে কেউ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কাউকে ডাকি না কোনো জায়গায়। আমার ভাঙড়ের লোকই যথেষ্ট যে দল ভারী করে যেতে হবে, আমি এই তত্ত্বে বিশ্বাসী নয়। তারপরেও ওরা যেটা করলো, তাহলে এবার মিটিং মিছিল হলে, আমার তো মিটিং মিছিলও নয়, তাহলে ভাঙড়ের বর্ডারে যদি এদিকে নারায়ণপুর, এদিকে জাগলগাছি, এদিকে প্রাণগঞ্জ, ওইদিকে চণ্ডীপুর, ওইদিকে হাড়োয়ার, এদিকে আপনার শ্যামনগর, ওইদিকে হাতিশালা 6 লেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না, তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিরিয়ানির প্যাকেট দিও। তৃণমূলে তারা অভিযোগ করছে যে আপনি কোনো উন্নয়ন করেনি এলাকায়, সেই জন্য সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। শুনুন, আমি আপনাদের বলি, দারুণ কোশ্চেন করেছেন। তৃণমূলের এই কোটা ছাড়া তার কিছু নেই। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে, ওদের নিজেদের মধ্যে লড়াই, পারিবারিক লড়াই এই বলে দেখিয়ে দেবে। ওখানে সাধারণ মানুষ কারা ছিল, যারা চিৎকার চেঁচামেচি করছিল, প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে। পরবর্তীতে এখানকার প্রাণগঞ্জ অঞ্চলের সম্ভবত কোনো এক নেতা আহসান সাহেব গিয়েলেন, যাওয়ার পরে দেখলাম ওরা হয়তো আহসান সাহেব ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল বলে কম চিৎকার চেঁচামেচি করছিল। বাকি যারা ছিল সবাই তো রাজনৈতিক পরিচয় ওখানে সবার। তো আমি আপনাকে ছবি ধরে ধরে নাম বলে দিতে পারবো, এটা এই নাম, এই ছবি, এই না এখন তৃণমূলের এই মঞ্চে এর সাথে এই তৃণমূলের নেতার সাথে ঘুরছো। সাধারণ মানুষ ওখানে অত সহজ না। সাধারণ মানুষ আমাকে চাইছে, আর এরা এদিকে ডিস্টার্ব করছে। ব্যাপারটা আমি বলছি, এরা এই উন্নয়নের কথা যেটা বলছেন, আমি তো ভাঙড় 1 নম্বর ব্লকে সেই প্রথম লটের টাকা থেকে বরাদ্দ করা আছে, এখানে লাইট, কল টল সব বরাদ্দ করা আছে। ইচ্ছাকৃতভাবে আমার কাজ ঝুলাচ্ছে, সেসব কাগজপত্র, আমার ডকুমেন্টস আমার কাছে আছে। আর একটা আমি কথা ভাঙড়ের মানুষকে বলেছি, আমার 5 বছর পিরিয়ড শেষ হবার পূর্বেই আমার মাধ্যম দিয়ে যে 3.5 কোটি টাকা মতো টাকা বরাদ্দ হয়, 3 থেকে 3.5 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি আমি চেষ্টা করব খামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার। যদি না পারি অন্তত মোড়ে মোড়ে ব্যানার করে টাঙিয়ে দেবো। একটা ধর্মীয় মৌলবাদ যেভাবে ধর্মকে সামনে রেখে বিভাজন করে, সংখ্যালঘু মুসলিমদের বিভাজন করে যেভাবে বিজেপির হাতটাকে শক্তিশালী করছে, এর বিরুদ্ধে শুধু এখানে কেন, সারা বাংলা জুড়ে আমরা লড়াই করব। একে একেবারে সমূলে উৎখাত যদি না করা যায়, বাংলায় বিজেপি শক্তিশালী হবে এবং সংখ্যালঘুদের বড় বিপদ আগামী দিনে আসবে। আবাস যোজনার ঘরের টাকা নিয়ে এলাকার নেতাদের আপনি হুঁশিয়ারি করলেন বা আপনি একটু সতর্ক করলেন, বিষয়টা যদি খুলে বলেন। দেখুন, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে দিচ্ছে। এটা আমাদের কোনো নেতা কর্মী আমরা যারা আছি, আমাদের কারোর বাপের টাকা নয়। আমরা চাই গরিব মানুষ সেই টাকা সঠিকভাবে ইউটিলাইজ করুন এবং গরিব মানুষের ঘর হোক, বাড়ি হোক, তারা শান্তিতে থাক, এটাই আমরা চাই। এখানে কোনো ছোট বড় মাঝারি নেতা কেউ কোথাও যেন সারা বাংলাতে যেন হস্তক্ষেপ না করে, এটাই আমরা। আমাদের এখানে কিছু কিছু ছেলেরা এসছে, বাড়িতে ঝগড়া করে এসছে কিনা আমি জানি না, তাদের মনটা এত খারাপ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা হাততালি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা হাততালি বা নেতাদের জন্য হাততালি, তারাও দিতে খুব কষ্ট হচ্ছে তাদের, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কারা দলের সঙ্গে আছে একটু জোরে বলুন তো, হাত তুলে। সবাই দলের সঙ্গে আছেন তো? তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। ধন্যবাদ সকলকে। কারণ আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলার মাটিতে বাংলার গরিব বলুন, ক্ষেতমজুর বলুন, রিক্সা চালক বলুন, ভ্যান চালক বলুন, বাবুর বাড়িতে কাজ করা মানুষ বলুন, শ্রমিক বলুন, মেহনতি মানুষ বলুন, হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, আদিবাসী বলুন, সমস্ত সম্প্রদায়ের পাশে যদি কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের শোয়েব ভাই বলার সময় বলছিল, বাংলায় 28 লক্ষ গরিব মানুষ ঘরের টাকা পাবে। এই সাউন্ডটা ভালো না, সাউন্ড ভালো হচ্ছে না একদম। এই টাকা কার দেওয়ার কথা ছিল? এই টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের বিজেপি সরকার, কারণ তারা বাংলা থেকে কোটি কোটি জিএসটির টাকা তুলে নিয়ে যায়। 100 টাকা যদি নিয়ে যায়, ক টাকা বাংলার জন্য দেয় জানেন? মাত্র 7 টাকা। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ম। ভারতবর্ষের 29টা রাজ্য আর 7টা কেন্দ্রশাসিত অঞ্চল,
মোট 36টার মধ্যে 35টা রাজ্যে কেন্দ্র সরকার টাকা ছেড়ে দিল। একমাত্র পশ্চিম বাংলায় বাংলার 10 কোটি মানুষের পেটে লাথি মারল এই কেন্দ্রীয় সরকার। কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস বাংলাতে হিন্দু মুসলমানের দাঙ্গা ওরা বাঁধাতে পারেনি, বাংলাকে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে পারেনি, বাংলায় ওরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারেনি, বাংলায় ওরা কৃষক বন্ধু বন্ধ করতে পারেনি, বাংলায় ওরা কোনো স্কিম বন্ধ করতে পারেনি। এটাই হচ্ছে গায়ের জ্বালা। তাই তো যে কোনো ভাবে পশ্চিম বাংলার মানুষকে ভাতে মারতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে হবে। এই চেষ্টা, এই চক্রান্ত আজকের দেশের নরেন্দ্র মোদী সরকার এই চেষ্টা চক্রান্ত চালিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নরেন্দ্র মোদী, আমি হচ্ছে বাঙালি জাত, বাঙালিরা সব সহ্য করতে পারে, কারোর কাছে মাথা নত করা এটা বাঙালিরা কখনো সহ্য করতে পারে না। তাই নরেন্দ্র মোদী, তুমি যতই চেষ্টা করো, তুমি 1 টাকা যদি না দাও, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো আমার শেষ রক্ত দিয়ে বাংলার মানুষের পাশে থাকবো। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে এখানে আমরা কারা বসে আছি মঞ্চে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সকলে। আমার সামনে আমার অনেক মায়েরা হাতে শাখা বসে পরে, মাথায় সিঁদুর দিয়ে, অনেক মায়েরা হাতে চুড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, মাথায় কাপড় দিয়ে বসে আছে। আমার সামনে আমার ভাইরা যারা আছে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, আদিবাসী। এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি, এটাই হচ্ছে বাংলার ঐক্য। ছোট থেকে বড় হয়েছি আমরা, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী আমরা বুঝি না। আমরা এক কাপে চা খাই, 1 প্লেটে ভাত খাই, এক বিছানায় শুয়ে থাকি। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের ঐতিহ্য। আজকের কেন্দ্র থেকে হরিদাস পালেরা আসছে, কেউ দিল্লি থেকে উড়ে আসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে উড়ে আসছে, কেউ মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে আসছে, বলছে বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে, বাংলায় আদিবাসী হিন্দুদের ভাগ করতে হবে, জাতপাতের রাজনীতি করতে হবে। মুসলমানদের রক্তে হিন্দু আদিবাসীদের যাওয়া চলবে না। মুসলমানদের কোনো অনুষ্ঠানে, হিন্দুদের অনুষ্ঠানে কোনো মুসলিমদের যাওয়া চলবে না। আজ গোটা বাংলা জুড়ে এই ধরনের এক গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গা। কারণ এই রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলার জাতি, দেশের জাতিসত্তাকে উঁচুকে তুলে ধরার জন্য তিনি শিকাগো শহরে গিয়ে তিনি বক্তৃতা দিয়েছিলেন। আমরা গর্ববোধ করি, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এই বাংলার স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, যিনি শিকাগো শহরে গিয়ে বাংলার বাঙালি জাতিসত্তা থেকে উঁচুতে তুলে ধরেছিলেন। তার বক্তৃতা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছিল। এই বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিল সতীদাহ প্রথা। কোনো বাবা মরে গেলে তার স্ত্রীকে চিতায় পুড়ে মরতে হতো। রাজা রামমোহন রায় সেই সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিলেন। এই বাংলায় কাজী নজরুল ইসলাম, যিনি বলেছিলেন, একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন। কই তারা তো একবার হিন্দু মুসলমান নিয়ে জাতপাতের কথা বলেনি, তারা তো বলেনি সাম্প্রদায়িক বিভাজনের কথা, সম্প্রীতি বিভাজনের কথা বলেনি, তারা তো দেশ জুড়ে দাঙ্গা করার কথা বলেনি। আজ দেশের অপদার্থ সরকার আর বাংলার কিছু বিজেপির অপদার্থ কুলাঙ্গার নেতা আছে, যারা প্রতিনিয়ত হিন্দু মুসলমানকে আজকে বিভাজন করার চেষ্টা করছে। আর আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, আমাদের প্রতিনিয়ত বিজেপির এক কুলাঙ্গার এই বাংলাতে আছে। সে প্রতিনিয়ত আমাদেরকে আঘাত করছে এই দক্ষিণ 24 পরগনা।